এটা ভাইরাল হয়েছিল ভিডিও, মানে ইউটিউবে। ওইটা দেখার পরে সঙ্গে সঙ্গে তিনি এই আমিনুলকে পাঠিয়ে দিয়েছিলেন, মানে এখন যে ক্রীড়া প্রতিমন্ত্রী, তাকে পাঠিয়ে দিয়েছিলেন ওখানে, যে আগে তার খোঁজ খবর নাও যে সে আসলে এই ঘটনাগুলো ঘটায় কিনা। সব থেকে অজনপ্রিয় সরকার, আপনি যে সরকার এখনো দায়িত্বই নিল না, তাকে সবচেয়ে অজনপ্রিয় সরকার আপনি বলে দিলেন। 5 মিনিট কি 5 লাইন 10 লাইনের কথা বলতে হয়, সেখানে আপনি আধা লাইনকে জুড়ে দিয়ে 3টা শব্দের 3টা ওয়ার্ড দিয়ে একটা লাইন ফিল আপ করে আপনি একটা ফটো কার্ড ছেড়ে দেন। সেই ষড়যন্ত্র কারা করছে, কেন করছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। তবে নানা রকম রাজনৈতিক খবরের, রাজনৈতিক খবর তো আমরা আসলে আলোচনা করবই, কিন্তু তার মাঝে একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই, এই যে প্রধানমন্ত্রী আজকে সিলেটে গেলেন, নতুন করে স্পোর্টস নতুন করে আবার উদ্বোধন হলেন, এবং সেখানে তিনি বেশ কিছু যারা সামনে নতুন বাচ্চারা আছে বা প্রজন্ম যেটা সামনে গড়ে উঠছে, তাদের কাছে তিনি কিন্তু একটা কথা বারবার বলেছেন, যার যেটা ভালো লাগে, যে বিষয়ে আসলে আগ্রহ, লক্ষ্য স্থির করে যেন তারা সামনের দিকে এগিয়ে যায়। এই যে এক ধরনের অভিভাবকের মতো এক ধরনের মন্তব্য প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া, নিশ্চয়ই এটা উৎসাহিত করবে তাদেরকে। অবশ্যই। ধন্যবাদ 71-এর দর্শকদের যারা দেখছেন এবং আমাকে শুনছেন। তো প্রধানমন্ত্রী আজকে দিনভর তার শ্বশুরবাড়ির এলাকা, মূলত সিলেট, সেই জায়গায় তিনি কাটিয়েছেন। অনেকগুলো উন্নয়ন প্রজেক্ট তিনি উদ্বোধন করেছেন। এর মধ্যে সুরমা নদীর তীরে দৃষ্টিনন্দন যে জায়গাগুলো আছে, সেটা তিনি ওই সৌন্দর্য বর্ধন করার জন্য এই প্রকল্পটা উদ্বোধন করেছেন। এরপরে বিকালবেলা এবং হযরত শাহজালালের মাজারও তিনি জিয়ারত করেছেন। বিকালবেলায় সবচেয়ে আকর্ষণীয় যে প্রোগ্রাম, সেটা হচ্ছে স্টেডিয়ামে এটা করা হয়েছে স্পোর্টস, নতুন কুড়িদের জন্য স্পোর্টস যেটা। তো এটা আপনি হিসাব করে দেখেন, আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা প্রোগ্রাম বিটিভিতে শুরু করেছিলেন নতুন কুড়িদের নিয়ে, এবং তিনিও কিন্তু ট্যালেন্ট হান্ট, এই যে প্রোগ্রাম, এগুলো উনি করতেন, যে গ্রামে গঞ্জে অনেক জায়গায় ছড়িয়ে ছিটে থাকে, যাদের প্রতিভাকে আমরা পাই না, যাচাই বাছাই করতে পারি না, এরকম একটা ঘটনা ঘটে। কিছুদিন আগে, মানে আমি বলবো নির্বাচনেরও আগে, একটি বাচ্চা ছেলে ফুটবল খেলছিল, যে তার মানে ক্রীড়া শৈলী, সে বলটা পায়ে হাতে করে রেখে চলছে দীর্ঘ সময় ধরে। এটা ভাইরাল হয়েছিল ভিডিও, মানে ইউটিউবে। ওইটা দেখার পরে সঙ্গে সঙ্গে তিনি এই আমিনুলকে পাঠিয়ে দিয়েছিলেন, মানে এখন যে ক্রীড়া প্রতিমন্ত্রী, তাকে পাঠিয়ে দিয়েছিলেন ওখানে, যে আগে তার খোঁজ খবর নাও যে সে আসলে এই ঘটনাগুলো ঘটায় কিনা। তো ওইটা দেখার পরে তার পুরা দায়িত্ব নিয়ে নিলেন এবং বললেন যে ও খেলাধুলা করার, ওর প্রতিভা বিকাশের জন্য যা যা করার দরকার সেগুলো করবেন। আজকের আমরা মাঠেও কিন্তু সেই একই কথা ওনার কাছ থেকে শুনলাম, যে শিশুরা যেটা তার আগ্রহ, সেই আগ্রহ বশবর্তী হয়ে বা আগ্রহকে সামনে রেখেই সে যেন তার প্রতিভা বিকাশ ঘটাতে পারে। সেটা ফুটবল হতে পারে, সেটা ক্রিকেট হতে পারে, অ্যাথলেটিক্স হতে পারে, বা লেখাপড়াও হতে পারে, এগুলো সব হতে পারে। যেমন অ্যান্থনি গ্রামশি, ইটালির বিখ্যাত একজন পলিটিশিয়ান, তিনি 10-11 বছর ধরে ওই মুসোলিনি তাকে কারাগারে রেখেছিল। ওই সময় তিনি 7 খণ্ডে বই লিখেছিলেন, যেটা প্রিজনস নোটবুক বলা হয়ে থাকে। সেখানে শিশুদের উপরে বেশ একটা বিশাল অংশ জুড়ে আছে। উনি ওইখানে বলেছেন যে শিশুদের উপরে খুব বেশি জোরাজুরি করার দরকার নেই, সে খেলাধুলার মধ্য দিয়ে যা যা শিখতে চায় সেই কাজগুলো যেন করে বেড়ায়। এবং এইটা করলে হবে কি, তার উপরে যেমন তার মানসিক বিকাশের ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা গেল না, একই সঙ্গে সে তার এগিয়ে গেল, তার অবস্থানটা এগিয়ে গেল। আপনি জাপানেও দেখবেন ক্লাস 4 পর্যন্ত কিন্তু কোনো লেখাপড়ার দিকে নজরই দেওয়া হয় না। ওকে শেখানো হয় যে ওই স্কুলে যাওয়া আসা করছে, সব কিছু করছে, হয়তো দেখা গেলো একটা ডিম ভাজি করলো, কেউ একটা তরকারি কুটলো, কেউ রান্না করলো, এইরকম করে তাদেরকে শেখানো হয় যে তারা এই বিষয়গুলো শিখবে। এখনই তাদের যে বইতে যেতে হবে ঠিক না, এখান থেকে নৈতিক শিক্ষাটাও কিন্তু তারা অর্জন করে যাচ্ছে। একজন আরেকজনের সঙ্গে কেমন আচরণ করবে, কে কিভাবে, কে কোন কাজটা করতে পারে, নিজেরা আবার দায়িত্ববোধ কিরকম,
রান্না তৈরি হচ্ছে, আবার সেটা বক্সে তৈরি করে আরেকজনকে বিলি বন্টন করে যাচ্ছে। আমাদের এখানেও কিন্তু কিছু ঘটনা ঘটছে। আপনার ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি এরকম একটা প্রোগ্রাম আমাদের শিশুদের মধ্যে শুরু হয়ে গেছে, আমি দেখছি প্রাইমারিতে করছে। সেখানেও মানে প্রথম কাজ হচ্ছে যে ঠিক আছে বাচ্চারা খেলাধুলা করবে, কিন্তু এর মধ্যে দিয়ে মানে উচ্চারণটা এবং গাণিতিক শিক্ষাটা এই দুইটা যেন করে যেতে পারে, যেটা ইহুদি মায়েদের কিন্তু আছে। মায়েরা গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে ইহুদিদের বাধ্যতামূলক একটা কাজ থাকে, সেটা হচ্ছে তাকে ম্যাথ করতে হবে, গণিত শিক্ষাটা তাকে নিতে হবে। তো মা কি করে, মা যখন প্রতিদিন শেখায় তখন গর্ভের সন্তানটাও কিন্তু ওইভাবে সে বিকশিত হতে থাকে, এবং পরবর্তীতে যখন পৃথিবীতে আসে সবগুলো এইভাবে আসে। তা এই বিষয়গুলো শিশুদের মধ্যে যে শিশুদেরকে বিকশিত করে তোলার ক্ষেত্রে যে বেশি মনোযোগী হতে হবে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এই কাজটাই কিন্তু তিনি আজকে করলেন এখানে। এবং বলতে হবে যেটা অত্যন্ত মানে আশাব্যঞ্জক। দেখেন শিশুদের সঙ্গে কিরকম আচরণটাও করছে, যে একজন ছবি তুলবে বলে সামনে এসে দাঁড়িয়েছে, তখন বলছিলাম যে আমাদের আসলে এটি কখনো কল্পনা করা যায় না, আমরা কল্পনা করতে পারি না যে এই ধরনের দৃশ্য যে আমরা দেখবো, যে একজন প্রধানমন্ত্রী বাচ্চাদেরও সমস্ত আবদারগুলো তিনি রক্ষা করে চলেছেন। জানিয়েছেন নতুন প্রজন্মের কাছে, নিশ্চয়ই তারাও সেটি অক্ষরে অক্ষরে মানবে বলে আমরা আশা করি, কারণ সামনের প্রজন্ম অনেক দক্ষ হবে, সুশিক্ষিত হবে, সে প্রত্যাশা আসলে সবার। দর্শক, এরই মধ্যে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছে নীলুফার চৌধুরী মনি, বিএনপির দলীয় সংসদ সদস্য, সংরক্ষিত আসনের। অনেক ধন্যবাদ, সময় দিয়েছেন আপনি আমাদেরকে। একটু রাজনীতির কথা দিয়ে আসলে আলোচনা শুরু করতেই চাই। আমরা সিলেটে মাননীয় প্রধানমন্ত্রীর নানা কর্মসূচির কথা বলছিলাম, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আজকে তার যেই বক্তব্য ছিল সেখানে তিনি একটি কথা বলেছেন যে কেউ প্রকাশ্যে ও কেউ গোপনে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একটু জানতেই চাই, এখনো দেশের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে বলে আপনার কাছে কি মনে হয় নীলুফার চৌধুরী মনি? মাননীয় প্রধানমন্ত্রী কাদেরকে ইঙ্গিত করেছেন? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন, আমার সাথে সহ আলোচক হিসেবে যারা আছেন, প্রত্যেককেই শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, সেই কথাটা আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছেন, যারা শুনছেন এবং আপনারা সবাই জানেন যে উনি কাদেরকে ইন্ডিকেট করেছেন বলেন তো। একটা দেশ কিন্তু এই কথাটাও বলেছেন যে এখানে যে 2 মাসের একটা বাচ্চাকে যদি আপনি হাঁটতে বলেন, সে কি হাঁটতে পারবে? এই যে 2.5 মাসের একটা শিশুর কাছে আপনি সবই চাচ্ছেন, সবকিছু চাচ্ছেন। আপনার আন্তর্জাতিক যুদ্ধ আপনার দায়, আপনার রমজান আসছে আপনার দায়, জিনিসপত্রের দাম বাড়া আপনার দায়, আন্তর্জাতিকভাবে তেলের দাম বাড়া আপনার দায়, নির্বাচনী ইস্তেহার ফুলফিল শুরু করা, সেটা শেষ হলো না কেন, এটাও আপনার দায়। এই যে দায়গুলো এবং প্রত্যেকটা কথা, আপনার ওইখানে সংস্কারে কি হলো, সংস্কার কমিটির কি করেছিল, এটাও আপনার দায়। ওইখানে নোট অফ ডিসেন্ট ছিল, ওইটা এখন কোনো কাজে লাগবে না, আপনাকেই সবকিছু করতে হবে। এই যে একজন মাননীয় প্রধানমন্ত্রী, এবং কখন কোন চুক্তি হয়েছে সেটাও আপনার দায়। দায়িত্বই তো ছিল না, ক্ষমতায় যেনারা ছিলেন না, তারা কিভাবে এই দায়গুলো নিতে পারে? এবং যে দেশে 15.5 বছর একটা সরকার 4বার ক্ষমতা জবরদস্তি করে নেওয়ার পরে এইসব দায়িত্বের বাইরে থাকেন, কোনো দায়ী নেয় না। যে দেশের 18 মাস একটা ইন্টারিম সরকার কোনো দলের না, কোনো আপনার মতের না, সবার জন্য হওয়ার কথা, সেই সরকার যখন অন্যায় অপকর্ম করে যায়, সেটা ঢাকতেও যখন এই সরকারকে কাজ করতে হয়, সেই দায়টাও তাকে নিতে হয়। সেই সরকার কিংবা তার আগের সরকার টিকা রেখে যান নাই, টিকা কিনেন নাই, সেই দায়টাও এই সরকারকে নিতে হয়, যে কিনা কিছুই জানেন না। অনেকটা বলতে পারেন আতুর ঘরে থাকা একটা সরকার। সে আতুর ঘরে থাকা সরকারের কাছে যদি আপনি শতবর্ষের যদি হিসেব চান, সেটা তো দেওয়া সম্ভব না। এবং সেইখানে যে ধরনের কথাগুলো আসে, যে ধরনের ষড়যন্ত্রগুলো আসে, 2 মাসের একটা সরকারকে অকপটে সংসদে দাঁড়িয়ে যে কথা আপনি বলতে পারেন সেটাও বলেন, যেটা পারেন না সেটাও বলেন। আপনি বলেন এই পর্যন্ত সব থেকে অজনপ্রিয় সরকার, আপনি যে সরকার এখনো দায়িত্বই নিল না, তাকে সবচেয়ে অজনপ্রিয় সরকার আপনি বলে দিলেন। এবং আপনি অকারণে রাজপথের হুমকি দিচ্ছেন।
ভয় দেখাচ্ছেন, সরকার থেকে নামিয়ে দিবেন। আপনি বলছেন 15.5 বছর সরকারকে 15 দিনে আপনি উৎখাত করেছেন, এই সরকারকে আপনি চাইলে 15 ঘন্টাও আপনার লাগবে না, ইত্যাদি ইত্যাদি। এই যে আপনি উৎখাত করার কথা বলছেন, ষড়যন্ত্রের কথা বলছেন, এই ষড়যন্ত্র করে যদি এই দেশটাকে ভালো রাখা যেত আমাদের কোনো আপত্তি ছিল না। এই ষড়যন্ত্র করে কি কোনো ভালো রাখা যায়? আপনি একটা মানুষ একটা কথা বলবে, একটা কথা বলতে গেলে এই যে আমি আপনার সাথে কথা বলছি 5 মিনিট কি 5 লাইন 10 লাইনের কথা বলতে হয়, সেখানে আপনি আধা লাইনকে জুড়ে দিয়ে 3টা শব্দের 3টা ওয়ার্ড দিয়ে একটা লাইন ফিল আপ করে আপনি একটা ফটো কার্ড ছেড়ে দেন বড় বড় পত্রিকা টেলিভিশনের নাম দিয়ে, ওটাকে বিকৃত নাম দিয়ে যাতে টের পাওয়া না যায় আপনি ছেড়ে দিলেন, আর আপনাকে বটবাহিনী দিয়ে সারাদিন ব্যাপী গালাগালি দেওয়ালেন। এইসব ষড়যন্ত্র করে এই রাষ্ট্রের তো মঙ্গল কিছু হয় না, এই গণতন্ত্রটাকে ধ্বংসের চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সে সরকারে এসে গণতন্ত্রটাকে উদ্ধার করতে, গণতন্ত্রটাকে আতুরঘর থেকে বের করতে, গণতন্ত্রটাকে মজবুত করতে, গণতন্ত্রটাকে স্বচ্ছতা এবং জবাবদিহিতায় আনতে যখন চেষ্টা করছে, তখন আপনি তার বিরুদ্ধে চরমতম ষড়যন্ত্র করছেন। সেই ষড়যন্ত্র কারা করছে, কেন করছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। তবে